ইরানের যে এখন স্ট্র্যাটেজি, সেক্ষেত্রে এখন ইরান কি করবে? ইরানের স্ট্র্যাটেজি তো ডিসেন্ট্রালাইজ, একটা মোজাইক ডিফেন্সের স্ট্র্যাটেজি, সেটা আগে থেকে আমরা জানি। সো ইরান অলরেডি স্টার্ট করেছে যে বিভিন্ন জায়গায় এখানে মার্কিন ঘাঁটি আছে সেখানে আক্রমণ করা। এবং আমরা জানি যে বাংলাদেশের যারা সেখানকার নাগরিকরাও আছে, যেমন শুরুতে বলছিলাম, সেখানকার নাগরিকরাও, সাধারণ নাগরিকরাও যেমন শঙ্কিত, বাংলাদেশের শ্রমিকরাও অনেক শঙ্কিত। কি মনে হচ্ছে এখন কে কন্ট্রোল করতে পারবে এই যুদ্ধাবস্থা? কিভাবে মানুষ বাঁচবে এখান থেকে? পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছে কোনো সন্দেহ ছাড়া। এখন আমি যেটা বুঝি, ওয়ার স্ট্র্যাটেজির স্টুডেন্ট হিসাবে ইরান এই যুদ্ধটাকে ছড়িয়ে দিতে চাচ্ছে এবং ইউএসএ চাচ্ছে এটাকে যতটা সংকুচিত করা যায়। এখন আমি খুব অবাক হয়েছি যখন শ্রীলঙ্কায় এরকম সাবমেরিন অ্যাটাক করেছে, হ্যাঁ, ইরানিয়ান শিপের উপরে। তার মানে কি ইরান যেটা চাচ্ছে ইউএসএ সেটাতে রিয়াকশন করছে। আজকে কিন্তু আপনার ক্যাপিটাল হিলে ডিবেট হচ্ছে সেনেটরদের মধ্যে। এখানে দেখুন অনেকগুলি জটিলতা তৈরি হচ্ছে। প্রথম জটিলতা হচ্ছে যে আজকে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে মানে ইজ ট্রাম্প ওভার পাওয়ারিং হিজ প্রেসিডেন্সি প্রশ্ন উঠছে। এবং এখানে তো সমস্ত ডেমোক্র্যাটসরা বিরোধিতা করছে, অ্যান্ড হাফ অফ দ্য রিপাবলিকানস কিন্তু তার বিরোধিতা করছে। যে চিঠিটা কংগ্রেসে, দেখেন ইউএস কনস্টিটিউশন অনুযায়ী উইদাউট দ্য পারমিশন অফ দ্য কংগ্রেস ইউএস প্রেসিডেন্ট কিন্তু যুদ্ধ ঘোষণা করতে পারে না। কিন্তু অলরেডি দিস ইজ অ্যান ওয়ার, অ্যাবসলিউটলি ফুল ব্লোন একটা ওয়ার চলে গেছে। সেখানে তো এটা নিয়ে অনেক সমালোচনা এটা হচ্ছে, নিয়ে প্রতিবাদ আজকে আলোচনা দুইটা পয়েন্ট আসছে, যুক্তরাষ্ট্রে সেটা দুইটা হচ্ছে। পয়েন্ট ডেমোক্র্যাটরা তুলেছে। যে এক হচ্ছে যে গত জুনে যে আপনার মিডনাইট হ্যামার অপারেশন পরিচালনা করলো, এটাকে এক্স পোস্ট ফ্যাক্টো স্যাংশন হয়েছে? হয়নি। দ্বিতীয়ত হলো নিকোলাস মাদুরোকে যে উঠিয়ে নিয়ে আসা হলো জানুয়ারিতে, সেটার কি অনুমোদন হয়েছে? হয়নি। এখন এইটার উপর বেস করে সাংবিধানিকভাবে কিন্তু বড় একটা চ্যালেঞ্জের মধ্যে ডোনাল্ড ট্রাম্প পড়েছে। ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি, এটা কিন্তু ম্যাডম্যান পলিসি বলা হয়। এই পলিসির জনক হচ্ছে গিয়ে রিচার্ড নিক্সন। এই পলিসির যে ক্যারেক্টারিস্টিক্স ফরেন পলিসির ক্ষেত্রে যদি কারোর সাথে অ্যাগ্রেসিভ বিয়ে হতে, এটা সিভিয়ার, ভলাটাইল এবং এটা পর্যায়ে যাবে। এখন দেখুন এই দেশগুলো কেন আপনার নিকোলাস মাদুরো এবং কেন হচ্ছে ইরান, কেন ভেনিজুয়েলা এবং কেন ইরান? কারণ কিন্তু একটা জায়গায় মিল আছে, এটা হলো এনার্জি সিকিউরিটি, রাইট? যত সহজে আপনার নিকোলাস মাদুরোকে তুলে এনে পারছে, এত সহজে ইরানের রেজিম কিন্তু চেঞ্জ করা যাবে না। এখন কথা হচ্ছে যে আপনি দেখুন যে মিডল ইস্টে যে আরব কান্ট্রিগুলি আছে, এর আগে কারা কারা বিরোধিতা করেছিল মার্কিন শক্তিকে, কারা কারা চ্যালেঞ্জ করেছিল, তাদের অবস্থানের সাথে বর্তমান ইরানের যদি আমরা একটা কানেক্টিভিটি খুঁজি, তাহলে দেখুন সাদ্দাম হোসেন করেছে। তো সাদ্দাম হোসেনকে বাগদাদে গিয়ে দখল করে সেই মানে ইউএস সোলজাররা সাদ্দাম হোসেনের বাথরুমের সেই সোনার তৈরি যে ট্যাপ এগুলো ব্যবহার করে গোসল করে উল্লাস করলো এবং সাদ্দাম হোসেনকে ধরলো। একইভাবে লিবিয়াতে দ্বিতীয় নেতা যদি আমরা পাই, লিবিয়াতে মোয়াম্মার গাদ্দাফি, তাকে একইভাবে ধরলো, তাকে হত্যা করলো, ঘটনা শেষ। কিন্তু এই যে ইরাক এবং লিবিয়ার ক্ষেত্রে যেটা ঘটছে, নেতাকে ধরছে, নেতাকে যখন তারা হত্যা করছে, ঘটনা শেষ, থেমে গেল, পরবর্তী কিন্তু আর কিন্তু আগালো না। কিন্তু ইরানের ব্যাপারটা তো নেতৃত্ব সংকট নাই, ইরানের ব্যাপারটা হচ্ছে এটা একটা রেজিম। এই যে আয়াতুল্লাহ খোমেনি ৭৯-তে যে রাষ্ট্র ব্যবস্থা প্রচলন করে গেছে, এইটা এত গভীরে প্রথিত। এবং আপনি খেয়াল করে দেখুন যে ইরান বা আপনার প্যালেস্টাইনের মতো যারা যে জাতিগুলো অস্তিত্বের সংকটে যুদ্ধের মধ্যে আছে, তাদের নেতৃত্ব তৈরি হয় সকাল বিকাল। আপনি দেখুন ইসরায়েলে এই যে আপনার মনে আছে কিনা যে 1982-তে সাবরা সাতিলা ম্যাসাকার হয়েছিল, এরিয়াল শারন। সে এরিয়াল শারনের পরবর্তী দানব হলো গিয়ে নেতানিয়াহু। এটার মাঝে বয়স কত? প্রায় 40 থেকে 50 বছর। কিন্তু আজকে যদি আপনার হামাসের ইসমাইল হানিয়াকে হত্যা করা হয় সকালে, দুপুরে একজন তাদের নেতা পায় না। এই যে ইরানের যে আপনি নেতৃত্ব যে চেঞ্জ হলো, ইরানের কনস্টিটিউশন 111 অনুযায়ী 3 জন একটা কাউন্সিল করলে, কাউন্সিলে কে আছে? প্রেসিডেন্ট আছে, প্রধান বিচারপতি আছে এবং একজন নেতা আছে। যাই হোক, 3 জন মিলে 3 দিনের মধ্যে তারা পরবর্তী ইসলামিক নেতা তৈরি করে ফেললো। সুতরাং আলী খামেনির হত্যা কোনো বিষয় না তাদের কাছে। এরকম 100 আলী খামেনিকে হত্যা করলো, তার ফার্স্ট আওয়ার 1 ঘন্টার মধ্যে কিন্তু 48 জন শীর্ষ নেতাকে হত্যা করেছে এইবারেই। তাহলে কথা হলো যে কোনোভাবে এখন ডোনাল্ড ট্রাম্প, সে তো পাগলা রাজা, তার কিছু পাগলামি তো আছেই। প্রথম বলল যে কয়েকটা কারণ, ঠিক 3 ঘন্টা পরে বলল যে আমি 5টা কারণে এই যুদ্ধ করছি, এবং হাসতে হাসতে বলল যে আমি যা করছি আমার অ্যাডমিনিস্ট্রেশন এটা বিরোধিতা করছে, তাকে কিন্তু সহায়তা করছে না। এই যে 5টা কারণের মধ্যে যে কারণগুলি ছিল, তার নেভিকে ডিস্ট্রয় করে দেবে ইরানের,
তারপর সে যেন প্রক্সি করতে না পারে সেটা বন্ধ করে দেবে, সে যেন নিউক্লিয়ার পাইলিংটা মানে যেতে না পারে, নিউক্লিয়ার ওয়ারহেডে যেতে না পারে, সেটা লাস্ট পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যে ইরানের মাধ্যমে পুরো ওয়ার্ল্ডকে একটা শিক্ষা দেওয়া যাতে আর কেউ কখনো ইউএস অথরিটিকে চ্যালেঞ্জ না করে। এটা তো আমরা আগের বারও শুনেছি। তাহলে আমরা ওয়ার স্ট্র্যাটেজি একটা জিনিস চিন্তা করি সবসময়, বলি দুইটা জিনিস। এক হচ্ছে গিয়ে যে ওয়াজ ইট এ ওয়ার অফ চয়েস অর ওয়াজ অফ ইট ইজ আ ওয়ার অফ নেসেসিটি? ইট ওয়াজ নট এ ওয়ার অফ নেসেসিটি। এখন সেক্ষেত্রে কি হলো, দেখুন আপনি 1945-এর পরে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে 4টা যে আরব ইসরায়েল ওয়ার হয়েছে, 48, 56, 67 এবং 73, প্রত্যেকটা যুদ্ধে কিন্তু আরবরা জিতছিল। কিন্তু লাস্ট এই ইউএস এয়ারফোর্স ডাইরেক্ট ইনভলভ হয়ে পুরো যুদ্ধের গতি প্রকৃতি ফিরিয়ে দিয়েছে। গত জুনেও যে যুদ্ধটা ছিল, এটা কিন্তু ইসরায়েলের মন রক্ষার কারণে। নেতানিয়াহু দীর্ঘদিন ধরে চাচ্ছিল যেটা, যে ইসরায়েলের আকারে ইসরায়েলের ইচ্ছা মতো মিডল ইস্টকে সাজানো, এবং সবচেয়ে যেটা মানে ডিফিকাল্ট টাস্ক ছিল বা অবজেক্টিভ ছিল ইউএসএকে সরাসরি যুদ্ধে সম্পৃক্ত করা, সেটাও কিন্তু সে করতে সক্ষম হয়েছে। এই যুদ্ধের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে কিন্তু নেতানিয়াহু নিজে। সামনে যে নির্বাচন আছে, নেসেটে সে জিততেই পারতো না, অস্তিত্বে থাকতো না যদি সেই যুদ্ধটাকে প্রলং না করতো। এবং সেখানে মানুষ যুদ্ধকে ভীষণভাবে সমর্থন দিচ্ছে, সেটাও আমরা দেখছি। সমর্থন দিচ্ছে যখন, এবং সামনে নির্বাচন হলে নেতানিয়াহু আবার জিতে আসবে, কারণ একটা যে সে জিউস স্বার্থটাকে রক্ষা করছে।